আসসালামু আলাইকুম। আসলে আমরা কি সম্পদ এবং ভূমি এই দুইটা সম্পর্কে আমরা কতটুকু পরিচিত? সবাই মোটামুটি সম্পদ ভূমি বলতে আমরা সবাই চিনি, সবাই পরিচিত। কিন্তু আসলে সম্পদ আমরা কোনগুলোকে বলবো এবং ভূমি আমরা কোনগুলোকে বলতে পারি? তো সে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব এবং যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং নিত্য নতুন আইনি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আপনাদের কমেন্ট মতামতগুলো জানাবেন। আপনারা যখন কমেন্ট করেন, আপনার মতামত যখন এক্সপ্লেন করেন, তখন আমাদের ভিডিও বানাতে খুবই আমরা অনুপ্রাণিত হই এবং তো আমাদের খুবই ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন, তখন ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আইনি সংক্রান্ত তথ্য পেতে চান। তো আজকে আমরা যে বিষয়গুলো আমরা জানবো সেটা হচ্ছে সম্পদ কি, সম্পদ সম্পর্কে জানবো, ভূমি সম্পর্কে জানবো এবং ভূমি জরিপ, নকশা, মৌজা, তারপর খতিয়ান, দাগ নম্বর, সুট দাগ, বাটা দাগ, পর্চা, হোল্ডিং, দাখিল, ডিসিআর, মিউটেশন, কবিলয়ত, ভূমি অধিগ্রহণ, তারপর হচ্ছে পেরিফেরি, খতিয়ান ও পসরা। এই যে বেশ কিছু শব্দ আমি উচ্চারণ করেছি, এটি মূলত আমরা সবাই চিনি, সবাই পরিচিত। বিশেষ করে গ্রামগঞ্জে যারা ময়মুরব্বীরা রয়েছেন, যারা জমি সংক্রান্ত, জমি নিয়ে দেখবেন তাদের যদিও আইন বিষয়ে তারা কখনোই পড়াশোনা করে নাই, কিন্তু একজন আইনের ছাত্র থেকে তারা দেখবেন এক্সপিরিয়েন্স তাদের অনেক বেশি। তারা এগুলো হরহামেশি বলে দিতে পারবে যে দাগ নাম্বার কি, মৌজা কি, নকশা কি, খতিয়ান কি, পর্চা কি, বাদ দাগ কি, হোল্ডিং কি, পর্চা কি, ডিসিআর কি, মিউটেশন কি, তারপর হচ্ছে পেরিফেরি কি, এই সমস্ত বিষয় সব কিছু তারা কিন্তু অনর্গল বলে দিতে পারবে, কারণ তাদের কি এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যালি তারা বেশি এটা নিয়ে রিসার্চ করছে, যার জন্য তারা এই সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। কিন্তু আমরা যারা আইনের ছাত্র আছি, আমাদের বই পড়ে আস্তে আস্তে বুঝতে হয়। তো আমাদের সময় হয় না এইভাবে বাস্তব জীবনের সাথেই হওয়া। আমরা যখন বাস্তবে যাই তখন আমাদের আরো বেশি এক্সপিরিয়েন্স হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যারা এই বিষয়ের সাথে যারা জানি, তাদেরও আমি মনে করি এই বিষয়গুলো একটু জানা দরকার, কারণ সম্পদ সবার আছে, ভূমি সবারই আছে এবং সবাই আমরা এই শব্দগুলোর সাথে সবাই পরিচিত। তো আরেকটু ক্লিয়ার করার জন্য যারা জানেন তারাও দেখতে পারেন, বা যারা জানেন না তারাও দেখতে পারেন। অবশ্যই আপনাদের কোনো না কোনো সময় কাজে লাগবে, উপকারে আসবে। চলুন আমরা সম্পদ সম্পর্কে জানি। সম্পদ কি? যে সম্পদ বা সম্পত্তি বলতে যার উপর মানুষের অধিকার আছে, মালিকানা আছে, বা যা হতে মুনাফা বা আপনার উপসত্ত্ব অর্জন করে, যা ভোগ ব্যবহার করে এবং যা হস্তান্তরের অধিকার হয়, তাকে আমরা সম্পত্তি বলতে পারি। সম্পত্তি কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি, একটা মুভেবল প্রপার্টি। একটা হচ্ছে স্থাবর সম্পত্তি, একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তিটাকে আমরা কিভাবে বলতে পারি? যেমন হচ্ছে যে সংক্ষেপে বলার চেষ্টা করি, যে সম্পত্তিগুলো মুভ করানো যায় না, নড়াচড়া করানো যায় না, অ্যাটাচ টু দ্য আর্থ, পৃথিবীর সাথে একেবারে লেগে আছে, সেটাকে আমরা স্থাবর সম্পত্তি বলি। ফর এক্সাম্পল বিল্ডিং, কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, ঠিক আছে। এবং অস্থাবর সম্পত্তি যে সম্পত্তিগুলো মুভ করা, যেমন গাছ, ফ্রুটস, আদার্স এটসেট্রা বিষয়গুলো অনেক কিছুই মুভ করানো যায়, সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। এবার আমরা আসি ভূমি। আসলে ভূমি আমরা কোনগুলোকে বলতে পারবি? যে আমরা তো দেখি যে এইটা ভূমি, ওইটা ভূমি, সবই তো ভূমি। আসলে ভূমি আমরা কোনগুলিকে বলবো? এর আগে বলা হয়ে রাখি যে ভূমিটা হচ্ছে স্টেট ইকুইজিশন অ্যান্ড ট্রান্স অ্যাক্ট 1950 এবং ধারা হচ্ছে 2 এবং 16 দফায় ভূমি বলতে বোঝায় সে ভূমি আবাদি, অনাবাদি অথবা বৎসরের যে কোনো সময় পানি দ্বারা নিমজ্জিত থাকে
এবং বাড়িঘর, দালান কোঠা, ভূমির সাথে সংযুক্ত বস্তুসমূহ বা ভূমির সাথে সংযুক্ত কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ রয়েছে এমন বস্তু বা বস্তুসমূহ ভূমির অন্তর্ভুক্ত, সেগুলোকে আমরা ভূমি বলে গণ্য করতে পারি। এবার কথা আছে, তবে কোনো সাগর বা উপসাগরকে ভূমি বলে গণ্য করা যাবে না। এবার আমরা আসি যে আসলে ভূমি জরিপটা কি। আমরা একটু সংজ্ঞাটা সহকারে বলার চেষ্টা করব খুব সংক্ষেপে, যে ভূমি জরিপ বলতে আমরা কি বুঝি। যে জরিপ আইনের সংজ্ঞা মতে মৌজাভিত্তিক ভূমির রেকর্ড তথা খতিয়ান ও নকশা প্রস্তুতের কার্যক্রমকে ভূমি জরিপ বলা হয়। নকশা হচ্ছে কি, যে কোনো মৌজার অন্তর্ভুক্ত ভূমির বাস্তব চিত্র হলো উক্ত ভূমির নকশা। এবং মৌজাটা কি, মৌজা সম্পর্কে যদি আমরা বলি, সেটা হচ্ছে ভূমি জরিপের একটি ভৌগোলিক ইউনিটকে মৌজা বলা হয়। এবং বাংলাদেশে যে মৌজার পরিমাণটা সেটা হচ্ছে ৬৯,৯৯০টি মৌজা আছে বর্তমানে বাংলাদেশে। এবার আমরা জানবো যে খতিয়ান সম্পর্কে। খতিয়ানটা আসলে কি? খতিয়ান শব্দটি আসলে একটা ফার্সি ভাষা থেকে নেওয়া। ক্ষত শব্দের অর্থ হচ্ছে লিখন বা পত্র, অর্থাৎ একটি মৌজার এক বা একাধিক ভূমি মালিকের বিবরণ তথা ভূমির পরিমাণ থাকবে এখানে, অর্থাৎ রেকর্ড অফ রাইটস। অর্থাৎ এইখানে স্বত্বলিপিতে কি কি থাকে একটা খতিয়ানের মধ্যে, যে খতিয়ানের তৌজি নম্বর থাকে, জেল এন নম্বর থাকে, সত্ত্বের বিবরণ, মালিকের নাম থাকবে, পিতার নাম, ঠিকানা, অপর পৃষ্ঠায় দাগ নাম্বার, তারপর দাগের উত্তর সীমা, ভূমির শ্রেণী, দখলের নাম, ভূমির পরিমাণ, হিসাব লিপিবদ্ধ অন্তর্ভুক্ত থাকবে এই খতিয়ান। এবার আমরা আসি দাগ নাম্বার। দাগ নাম্বারে আসলে কি, যে একটি মৌজার বিভিন্ন মালিকের বা একই মালিকের বিভিন্ন শ্রেণীভুক্ত জমিকে নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে আমরা দাগ নাম্বার বলতে পারি। এবার আসি আমরা সুর দাগটা কি। সুর দাগ বলতে নকশায় দাগ নম্বর বসানোর সময় ভুলক্রমে কোনো একটি সংখ্যা বাদ পড়ে, অর্থাৎ সুর দাগ ছুটে গেল, তখন আমরা সেটাকে সুর দাগ বলে। যেমন ৭, ৮, ৯ দাগ নম্বর দেওয়ার পর ১১, ১২ নম্বর দেয়া, এখানে ১০ নম্বর কিন্তু সুর দাগ, অর্থাৎ ১০ নম্বর ৭, ৮, ৯ দাগ নম্বর দেওয়ার পর ১১, ১২ নম্বর দেওয়া, তাহলে কিন্তু মাঝখানে কিন্তু নেই, ১০ নম্বর নাই, ১০ নম্বরটা ছুটে গেছে। ৭, ৮, ৯, ৯ পরে ১০, ১১, ১২ তারপরে মাঝখানে ১০ ছুটে গেছে, তাহলে এই যেটা ছুটে গেছে এটাকে আমরা বলবো কি, সুর দাগ। এবং দেখা যায় কি বাটা দাগ। বাটা দাগটা হচ্ছে ভুলবশত নকশায় কোনো প্লটের নম্বর বাদ পড়লে মৌজার শেষ প্লটে নম্বরটির পরের নম্বর নিচে লিখে, অথবা আপনার বাদ পড়া প্লটের ঠিক উপরের প্লটের নম্বরটির উপরে লিখে ভগ্নাংশ ন্যায় প্রাপ্ত যে নম্বর দিয়ে বাদ পড়া প্লটটি চিহ্নিত করা হয় তাকে আমরা বাটা দাগ বলি। পর্চাটা কি?